থেকে তুলেছে। আর বিএনপির যে মোটিভ সেটা হচ্ছে ঐক্যমত্যের সরকার হচ্ছে বিএনপির যে সংস্কার নীতিমালা, বিএনপির যে চাওয়া, দীর্ঘদিন ধরে একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে যারা সঙ্গে ছিল, তাদের মধ্যে যারা যারা 31 দফা এগ্রি করে, রাষ্ট্র মেরামতের 31 দফা, তাদের মধ্যে যারা যারা বিএনপির যে এই ঐক্যমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাবগুলো উঠলো, জুলাই সনদ উঠলো, সেখানে বিএনপি যে যে প্রস্তাব দিয়েছে এগুলোতে যারা ঐক্যমত্য পোষণ করে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বিএনপির সঙ্গে ঐক্যমত পোষণ করবে যারা, যাদেরকে নিয়ে একমত হয়ে সুন্দরভাবে যেরকম রাষ্ট্র পরিচালনা করতে চান, এবং তারেক রহমান বা তার দল বিএনপি যেরকম রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চান, যেরকম তার যে প্ল্যান, যে আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের সঙ্গে যারা একমত হন এটাকে এগিয়ে নিতে, শুধু তাদেরকে নিয়ে তিনি সরকার গঠন করবেন, যেটাকে ঐক্যমত্যের সরকার বলছে। ঐক্যমত্য মানে হচ্ছে বিএনপি প্রধান দল বিএনপির সঙ্গে যারা একমত পোষণ করবে রাষ্ট্র পরিচালনা এবং তার প্ল্যান বাস্তবায়নে, তাদের নিয়ে ঐক্যমত্য সরকার হবে। আর জামাতের প্রস্তাবনা ভিন্ন। তবে নির্বাচনের ফলাফলের উপর অনেকটা নির্ভর করবে। যদি দেখা যায় বিএনপি মেজরিটি সংখ্যক আসন খুব এমনভাবে পায় যে তারা নিজেরাই 2/3 অথবা সরকার গঠনে সক্ষম, তাদের যে সঙ্গের যে জোট সঙ্গী যারা তাদের নিয়ে, তাহলে জামায়াতের এই আবেদন নিবেদন খুব বেশি কাজে নাও আসতে পারে, অথবা বিএনপির যে মত সেই মতে ঐক্যমত পোষণ করে জামাত যদি আসে তাহলে একটা হতে পারে। সেক্ষেত্রে কি হবে শান্ত ভাই? সেক্ষেত্রে কি হবে যদি ধরেন যে জামাত ঐক্যমতে যদি আসে, তাহলে আবার বিরোধী পক্ষের কি হবে? বিরোধী পক্ষ ছাড়া একটা রাষ্ট্র, মানে সেটা শুরুতেই আমি বলেছি যে সেটা খুব ভালো কার্যকর সংসদ হয় না। কিন্তু যদি উল্টাটা হয়, আবার এরকম হয় যে বিএনপি যেরকম আমরা ধারণা করছি, জনগণ ভোট না দেওয়া পর্যন্ত তো আমরা সবই স্পেকুলেশন, যে বিএনপি খুব কনফিডেন্টলি আছে যে আমরা 2/3 মেজরিটি পাবো, এই পাবো ওই পাবো। আবার জামাত নীরবে নীরবে কাজ করে যাচ্ছে, যে জামাতকে ইয়াং জেনারেশন ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করতো না, সেখানে ছাত্র সংসদগুলো নির্বাচন দেখলে বোঝা যাবে যে জামাত সেইভাবে কতখানি ম্যাসিভলি ঢুকে পড়েছে। নারীদের ব্রেন ওয়াশ করবার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মধ্যে নানান সুবিধা এবং ধর্মের অপব্যাখ্যা দিয়ে প্রলুব্ধ করে যেভাবে নারীদের মধ্যে তারা অনেকখানি ঢুকে পড়েছে। বিএনপি যদি এইটার বিরুদ্ধে ম্যাসিভ ক্যাম্পেইন করতে না পারে, যে ওরা যা বলছে ধর্মের অপব্যবহার করছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, বিএনপি কেন সেরা, কেন অতীতের অভিজ্ঞতা আছে, কি চায় ভবিষ্যৎ বাংলাদেশে, সেইভাবে যদি ক্যাম্পেইন করে তারা যদি এইটার বিরুদ্ধে বয়ান তৈরি করতে সক্ষম না হয়, তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম যদি হয়ে যায়, যে জামায়াতের আসন সংখ্যা বেড়ে গেল এমন যে তারা সরকার গঠনের মতো পাবে না, এটা অ্যাবসলিউটলি সবাই জানে, কিন্তু সংখ্যাটা বেড়ে গেল, তখন তাদের বার্গেনিং যে পাওয়ার সেটা বেড়ে যাবে, টুলসটা স্ট্রং হয়ে যাবে, বার্গেনিং টুলসটা। তখন হয়তো এখন বিএনপি যত শক্তভাবে বলছে আমরা ঐকমত্যের সরকার গঠন করব, তখন যদি দেখে যে জামায়াত ইসলাম বেশি আসন নিয়ে, এনসিপি নিয়ে শক্ত অবস্থান নিয়ে মাঠে থাকবে এবং ওই সরকারকে ডিস্টার্ব করবে, তখন রিথিঙ্কিং তাদের করতে হতেও পারে। সুতরাং নির্বাচনের রেজাল্টের উপর অনেকখানি নির্ভর করবে এই আলোচনা কোন গোলে পৌঁছায়। একদম। দুজন দর্শক আছে, তাদের প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি আপনার প্রশ্নটি করবেন। আমি দুটো প্রশ্ন, আমার শম্ভু ভাইয়ের কাছে দুটো প্রশ্ন আমার। জি। আমি প্রশ্নটা হচ্ছে কি, আমাদের দেশে বর্তমানে মানে মামলার সংখ্যা বেড়ে গেছে এবং রোগীর সংখ্যাও বেড়ে গেছে। এখন আমি সাথে সরকারের টাইমে উপজেলা ভিত্তিক মনসেপ করছিল, তো এই সরকার যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, এই কোর্টটা যদি উপজেলা ভিত্তিক চালু করা হয়, জেলা শহরে কোর্টে গেলে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষে মানুষে আটে না। প্রত্যেক উপজেলায় উপজেলায় যদি এই মামলাগুলো যদি করা হয়, তাহলে আমাদের সময় এবং অর্থ দুটি কম হবে। আর এই যে ডাক্তারদের বিষয়ে যে আমি আরেকটা বলবো, ডাক্তাররা যে ফি নেয়, এই ফিটা অন্তত একটা লিমিটেডের ভিতর নিবে, এটা সরকার একটা নির্ধারিত করে দিবে, এই টাকা নিবে। আর উকিল যারা আছে তারাও যেন এটা একটা মানে নির্ধারিত ফি নেয়, তাহলে জনগণের জন্য উপকার হবে। যেহেতু আপনি দায়িত্ববান মানুষ, আপনার দুইজনই, আপনাদের কাছে অনুরোধ থাকলো এই কথাগুলো আপনারা আলোচনা করবেন, এটা আমার প্রশ্ন আর কি। জনাব মুক্তার আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা হচ্ছে, বিএনপির স্ট্যান্ডিং কমিটি তো জানে যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে, তারা কেন তারপরও তারেক রহমানের একটা উত্তরবঙ্গের সফরের ঘোষণা দিল? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে তারেক রহমানের যে সফরটা স্থগিত করলো, এটা বিএনপির স্ট্যান্ডিং কমিটির রাজনীতির দূরদর্শিতা
সহযোগিতার অভাব কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন দুজন অতিথি। আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হওয়ার কথা, তিনি এসেছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি, প্রার্থী নরসিংদী 2। আপনাকে স্বাগত জানাই আয়োজনে। সারওয়ার তুষার, আমরা অনেকটা আলোচনা আসলে এগিয়ে নিয়েছি। আপনাকে পাওয়ার পর প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আসন সমঝোতার যে বিষয়টি জামাতের সঙ্গে হতে যাচ্ছে সেটি আপনারা 2-1 দিনের মধ্যে ঘোষণা করতে পারেন। কোন পর্যায়ে রয়েছে আপনাদের আসন সমঝোতা, কতটি আসন পেতে পারেন মোটামুটি একটু যদি ধারণা দেওয়া যায়? আপনাকে ধন্যবাদ, এবং আমি প্রথমত একটু দুঃখ প্রকাশ করি যে আমার একটু অনিবার্য কারণে দেরি হয়েছে। আসন আমরা তো 44টা আসনে আপনার মনোনয়ন আমাদের দলীয় প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে, এবং সেখানে প্রার্থীরা সম্ভবত একটা আসনের বাতিল হয়েছে, বাকিগুলো ওকে আছে। তো এর মধ্যে এই রেঞ্জের মধ্যেই আমাদের আসন সমঝোতাটা হবে, এবং সেক্ষেত্রে কোথায় আমাদের সাংগঠনিক শক্তি ভালো এবং কোথায় আমাদের প্রার্থীর মোটামুটি এগিয়ে আছে, এবং সেখানে আমাদের জোট অন্যান্য সঙ্গী যারা আছে তারা কোথায় আমাদেরকে সহযোগিতা করলে আমরা আসনটা বেরিয়ে নিয়ে আসতে পারবো, সেরকম একটা সংখ্যা হবে। তবে সেটা ন্যূনতম 30 থেকে 35-40 এরকম একটা রেঞ্জে থাকবে। আপাতত সেরকমই কথা হয়েছে, এবং এটা যেটা আমাদের আহ্বায়ক আজকে বললেন, আমিও শুনলাম, আমি দূর থেকে মানে পলাশ থেকে শুনলাম, যেটা তিনি বলেছেন যে আগামীকাল বা পরশুর মধ্যে এটা হয়ে যাবে। আমিও যতটা ওইভাবেই জানি যেটা আগামীকাল বা পরশুর মধ্যে হবে। অর্থাৎ আপনারা যতটুকু চেয়েছিলেন, প্রত্যাশা করেছিলেন, সেই অনুযায়ী জামাত আপনাদেরকে আসন দিচ্ছে বা এরকম বিষয়টি? হ্যাঁ, মানে যখন সবারই তো এখানে চাওয়া পাওয়া আছে, সবারই প্রত্যেকটা দলেরই কিন্তু জোটের প্রত্যেকটা দলেরই কিন্তু আপনার ওই সংশ্লিষ্ট মানে আসনগুলোতে সাংগঠনিক কাজ রয়েছে, ফলে সেখানে নানা বিষয় মিলিয়ে তারপর একজনকে চূড়ান্ত প্রার্থী করা হবে। তো সেটার জন্য একটু সময় নেওয়া হচ্ছে, এবং আপনি জানেন যেটা 20 তারিখের আগে আগ পর্যন্ত সময় মানে সুযোগ আছে, এবং আমাদের দিক থেকে আমরা বলেছি যে এটা যত দ্রুত হবে তত দ্রুত, মানে ওই যে সংগঠনগুলো, কারণ একজনকে প্রার্থী করার পরে বাকিদের যে আপনার ছাড় দিতে হচ্ছে, তাহলে এই প্রত্যেকটা দলের একটা সিঙ্ক করার বিষয় আছে, সমন্বয় করার বিষয় আছে, সেটা কারণ 20 তারিখের পরে আসলে নির্বাচনের আগে মাত্র 18 দিনের মতো থাকবে। একদম। একেবারে 18 দিন আপনারা যেমনটি শান্ত ভাই বলছিলেন যে আপনাদের শুরুটাই এখানে রাজনীতির, সেখানে আপনারা জামাতের সঙ্গে জোটে গেলেন, 30টি আসন, ধরে নিলাম যে 30টির মতো আসন আপনারা পাবেন। বাকি যে আসনগুলো আছে যেখানে আপনারা সারা দেশে যে আসলে সমাবেশ করে এসেছেন, বৈঠক করে এসেছেন, সেখান থেকে বাকি নেতৃবৃন্দদের আসলে অবস্থানটা কি হবে, তারা কি করবেন? তারা তো প্রথমত গণভোটের ক্যাম্পেইন করবে, এবং অবশ্যই এই জোটকে জয়ী করার চেষ্টা করবে। মানে ওইখানে যারা প্রার্থী আছেন, জোটের অন্য যারা প্রার্থী আছেন, তাদেরকে আমাদের সাংগঠনিক যতটুকু সক্ষমতা ওই সকল আসনে যেখানে আমাদের প্রার্থী নাই আচ্ছা, সেখানে তারা অবশ্যই জোটকে সহযোগিতা করবে, এবং একটা সমন্বিত নির্বাচনী ক্যাম্পেইন তারা ওই সকল আসনে পরিচালনা করবে। এবং এর বাইরে তো আপনার গণভোটের বিষয়টা তো আছে, গণভোট আমি একটু ছোট করে জানতে চাইবো, যদিও বিষয়টি আলোচনা হয়েছে, জামাত জাতীয় নির্বাচনের বিষয়টি নিয়ে নানাভাবে ইঙ্গিত দিচ্ছে, আপনাদের চিন্তা ভাবনা কি জাতীয় সরকার নিয়ে? জাতীয় সরকার বিষয়টা আমি নিজে পার্সোনালি অত কনভিন্স না এই আইডিয়াটাতে। কারণ হচ্ছে এটা বিএনপিও কিন্তু বলেছে, মানে আগে বলেছে তারা জাতীয় সরকার করবে। এখন এটার ক্ষেত্রে আমাদের যেটা আসলে দরকার, মানে জিনিসগুলোকে একটু জটিল না করে একটু সহজভাবে, আমাদের একটা ফাংশনাল ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার এবং একটা ফাংশনাল অপোজিশন দরকার। দ্যাটস ইট। কারণ জাতীয় সরকার বললে আপনি সব দলকে নিয়ে যদি জাতীয় সরকার করেন, তাহলে সরকারের বাইরে যারা আছে তারা কি জাতির বাইরে? তারা তো জাতির বাইরে না, তারাও জাতির অংশ। তাহলে আবার যদি জাতীয় সরকার আপনি করেন, দেশে কোনো বিরোধী দল না রাখেন, এটাও তো আপনার আরেকটা বাকশালের মতোই ঘটনা ঘটবে। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে জাতীয় সরকার অর্থ যদি এরকম হয় যে একটা অন্তর্ভুক্তিমূলক সরকার, সেটা হতে পারে যে জোটের সবাইকে বা দেশের ফ্যাসিবাদ বিরোধী সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার করব, এটা হতে পারে। বাট এটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অপোজিশন, যেটা আমাদের সকল রাজনৈতিক সংকটের একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার বিরোধী দল সংসদে পারফর্ম করতে পারে না, তাদের যেটা বলা তাদেরকে ফ্লোর দেওয়া হয় না, স্পেস দেওয়া হয় না, ফলে তারা সংসদ বিমুখ থাকে বা বিমুখ হতে বাধ্য হয়, এবং তারা রাজপথ বেছে নেয়। এবং রাজপথে যখন তারা গণতান্ত্রিক সংগ্রাম করে, তখন সেখানে আবার সরকারের পেট্রোয়া বাহিনী, সরকারের যে পুলিশ সরকারের সাথে অ্যালাইন থাকে, তারা মিলে আবার ওই দলকে বা বিরোধী দলগুলোকে মানে ক্র্যাকডাউন করতে চায় রাস্তায়। ফলে আপনার সংঘাতের রাজনীতি বাড়তে থাকে। আমরা চাই যে আমাদের সামনে যে এই নির্বাচনের পরে যে পার্লামেন্ট হবে, হুএভার ফর্মস দি গভর্নমেন্ট, যারাই সরকার হোক, যারাই বিরোধী দল হোক, উচিত হচ্ছে যে এই বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করবে, এবং সরকারের সমালোচনা সহ্য করার বা মেনে নেয়ার, সেখান থেকে কিছু শেখার থাকলে শিখে নিজেকে শুধরানোর একটা মানসিকতা থাকতে হবে। এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের বেশ একটা প্রাণবন্ত সংসদ হবে। আরেকটু ছোট করে একটু জানতে চাইবো, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নাহিদ ইসলাম মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার এক ধরনের সংকট দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে বিশেষ করে একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা এবং প্রোটোকল দেওয়ার কারণে প্রশাসনে পক্ষপাতের বার্তা যাচ্ছে, এতে নির্বাচনী মাঠে অসম পরিস্থিতি তৈরি হতে পারে। এটা কি খুব স্পষ্টভাবে আপনারা পর্যবেক্ষণ করছেন কিনা? 100%। এবং লোকাল অবস্থাও তিনি যেটা ইঙ্গিত করেছেন এটার বাইরেও লোকাল পরিস্থিতিও কিন্তু খুব নাজুক, এবং সেখানে মানে বিশেষত ভোটারদেরকে দুটো প্রবণতা আমি খেয়াল করলাম যেটা খুব অ্যালার্মিং, এবং এই বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান বা স্থানীয় প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। একটা হচ্ছে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো,
ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর ইমিডিয়েট ইফেক্ট হচ্ছে যে ভোটার টার্ন আউটে এটার ইম্প্যাক্ট পড়বে। কী ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে? বলা হচ্ছে যে আপনি কাকে ভোট দিবেন এটা সিসিটিভি ক্যামেরা থাকবে এবং আপনি সেখানে ওই ব্যালটে কাকে কোন মার্কায় সিল মারছেন এটা দেখা যাবে। ফলে আপনি যদি বিশেষ কোনো মার্কায় সিল না মারেন তাহলে আপনাকে পরবর্তীতে এটার জন্য ভুগতে হবে, এরকম কথা বলা হচ্ছে। আর আমাদের কর্মীদেরকে তো নিয়মিত হুমকি বা এলাকা ছাড়া করার যে সকল হুমকি মানে টিপিক্যালি দেওয়া হয়। এটা কি আপনাদের বিরোধী পক্ষ থেকে পাচ্ছেন, মানে কোথা থেকে পাচ্ছেন? ডেফিনেটলি এটা এই রাজনীতি গত 1-1.5 বছর অন্তত আমার অভিজ্ঞতা আমি বিএনপি ছাড়া অন্য কাউকে পাই নাই। আমার দলের একজন কর্মীর ভাইকে, আপন ভাইকে যেভাবে তারা বেদম প্রহার করেছে, সে এখন এলাকা ছাড়তে বাধ্য হয়েছে এবং আমরা পুলিশকে বলেছি। পুলিশকে এটা বলার পরে তাদের রিঅ্যাকশন হচ্ছে যে আপনারা একটু সাবধানে চলেন। এটা হচ্ছে তাদের আপনার বক্তব্য। আসলে কি পরিস্থিতি, মানে সেটাই সেখানে আপনি বলছি যে নির্বিঘ্নে কাজ করতে পারছেন কিনা? আমার একজন খুব সক্রিয় কর্মীর আপন ভাইকে বেদম প্রহার করা হয়েছে। কেন? কারণ তার ভাই এনসিপি করে এবং এটা যখন আমরা পুলিশকে বলেছি তখন তারা বলেছে যে আপনারা একটু সাবধানে চলেন। সেটা হলো পুলিশের বক্তব্য। জি জি, এই হচ্ছে অসংখ্য অবস্থা। ধন্যবাদ শান্ত ভাই। আপনার কাছে আসি, দর্শকের প্রশ্ন নিয়ে একটু আসতে চাই। দর্শক প্রশ্ন করেছিলেন যে জনাব তারেক রহমানের উত্তরাঞ্চলে যে সফর বাতিল হয়ে গেছে সেটা নিয়ে স্ট্যান্ডিং কমিটির অদক্ষতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন যে তারা তো জানতেন যে এই মুহূর্তে তিনি যদি যান সফরে তাহলে সেটি নির্বাচনী প্রচারণার মধ্যে পড়তে পারে এবং 22 তারিখে সিলেটের সফরের কথা তিনি বলেছেন। তাহলে কেন এ ধরনের সিদ্ধান্ত আসলে আগে নিয়েছিল? আমার মনে হয় এই সিদ্ধান্তটা যতটা না পলিটিক্যাল ছিল তার থেকে একটু বেশি ইমোশনাল ছিল। 17 বছর পরে তারেক রহমান আসছেন, তিনি তার এলাকায় বগুড়া যাবেন। বিএনপি বা বিভিন্ন দল, বিশেষ করে ম্যাডাম, তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন সিলেট থেকে। আচ্ছা, এটা ট্রেন্ড ছিল একটা এবং তাদের বিলিভ ছিল এক ধরনের সেটার উপরে। কিন্তু তারেক রহমান বগুড়াই তিনি যাচ্ছিলেন, কারণ হচ্ছে তার নিজের ঠিকানা। নিজে 38 বছর আগে যেই জায়গা থেকে রাজনীতি শুরু করেছেন, যে আসন থেকে নির্বাচন করছেন, তার বাবা যে আসন থেকে নির্বাচন করতেন, সব মিলিয়ে এটা সম্ভবত ইমোশনালি সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। তারা হয়তো ভাবেননি যে যেহেতু এখনো মার্কার পক্ষে প্রচারণা বা এটা চলছে না, তিনি রাজনৈতিক দলের নেতা হিসেবে 17 বছরের পরে এসছেন এবং সেই হিসেবে তিনি যাবেন, ওই বিবেচনায় নেওয়া হয়েছিল। হয়তো এটা ইমোশনালি এটা না নিলে ভালো হতো। এবং নেওয়ার পরে দেখেন ছোটোখাটো ভুল তো এরকম হতেই পারে, যে কারো হতে পারে। তবে পজিটিভ হচ্ছে নির্বাচন কমিশন যখন বিএনপিকে অনুরোধ করলো যে আপনি এটা নিলে এটা নিয়ে নানান রকমের প্রশ্ন উঠছে এবং উঠবে, এটা জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে, সেই জন্য আপনাদের এটা করা উচিত হবে না। বিএনপি কিন্তু বিনা বাক্য ব্যয়ে সেই সফর বাতিল করেছে। সুতরাং একটা হচ্ছে তারা আরও ক্যালকুলেটিভ হতে পারতো, আরও ম্যাচুরিটির পরিচয় দিতে পারতো, এটা যেমন সত্য। আবার ছোটোখাটো এরকম ভুল সিদ্ধান্ত হলে বা বিশেষ কোনো কারণে সিদ্ধান্ত নিলে যদি দেখা যায় যে এর কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে, তাহলে সেখান থেকে নিজেদেরকে সরিয়ে আনাটাও ম্যাচুরিটি। তারা এই ম্যাচুরিটিটা দেখছে। জি ভাই, আমি একটু জানতে চাইবো যে শিরোনামটির কথা বলছিলাম সেই সাথে জনাব সারওয়ার তুষার যেমনটি বলছিলেন যে এই প্রশ্নটি না বারবার আসছে যে সরকার এবং গণমাধ্যম একটি দলের প্রতি ঝুঁকেছে, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে কিন্তু এই দাবিটা আমরা বারংবার আসলে শুনতে পাচ্ছি। মানে সরকার এবং গণমাধ্যম কেন একটা দলের প্রতি আসলে ঝুঁকবে? তারা কি ধরেই নিচ্ছে যে এই দলটি আসলে ক্ষমতায় আসবে বলে কি সেদিকে ঝুঁকে যাচ্ছে, নাকি এরকম কোনো কিছু আপনি দেখছেন না? মানে আপনার অভিজ্ঞতার কথা একটু জানতে চাইবো। ওয়েল, এটা বলার আগে আমি আরেকজন দর্শকের একটা প্রশ্ন ছিল বগুড়া থেকে, আমি তাকে অ্যাপ্রিশিয়েট করতে চাই। চিকিৎসা নিয়ে তিনি কথা বলেছেন, আইন নিয়ে কথা বলেছেন এবং খুবই ন্যায্য দাবি তিনি তুলেছেন। একটা বলেছেন ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগ ওই যে আদালতে জেলা জজ আদালতে জেলা সদরে যেতে যে পরিমাণ টাকা সময় সেটা উপজেলায় করা। বেসিক্যালি শুধু বিচার বিভাগ না, চিকিৎসা, বিচার বিভাগ, প্রশাসনিক বিভিন্ন বিষয়ে যে ডিসেন্ট্রালাইজেশন যে দরকার, সকল মানুষকে জেলায় আসতে হবে, তারপর বিভাগে আসতে হবে, ঢাকায় আসতে হবে। বলে যে ঢাকায় নাকি টাকা ওড়ে, সেই জন্য সবাইকেই টাকা ধরতে ঢাকায় আসতে হবে। মিনিংটি হলো এরকম আসলে যে ঢাকায় আপনি এলে আপনি একদম ক্লিনার থেকে শুরু করে যে লেভেলেই থাকেন কিছু না কিছু করে খেতে পারবেন, এখানে আপনি না খেয়ে মরবেন না, এরকম একটা ধারণা প্রচলিত আছে দেশে, যে কারণে সকল মানুষ দেখবেন স্রোতের মতো ঢাকায় ছুটে। পাশাপাশি আবার সচিবালয়ের কাজ, এই শিক্ষা ভবনের কাজ, ওই স্বাস্থ্যতে কাজ, হৃদরোগ হাসপাতাল, সারা বাংলাদেশের 8টা বিভাগে 8টা হলে অসুবিধা মানে ভালো হতো, তো সবাইকেই ঢাকা আসতে হবে। কিডনির জন্য চিকিৎসার জন্য ঢাকায় আসতে হবে। এখন ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, কিছু হসপিটাল হয়েছে, আরও যদি হয় এরকম সমস্ত ক্ষেত্রে। আর একটা হলো খরচ কমানো। আইনজীবীর একজন যে মামলায় পড়ে সে বুঝে যে মামলা চালাতে কিভাবে সর্বশান্ত হয়, যে একটা জটিল রোগে পড়ে সে জানে যে ওই রোগের চিকিৎসা করতে গিয়ে কিভাবে সর্বশান্ত হয়। ফলে চিকিৎসকদের যেরকম এটা করে খেয়ে পড়ে বাঁচতে হয় তাদের নিতে হবে, কিন্তু সেটারও একটা সামঞ্জস্য থাকা দরকার, সিস্টেমের মধ্যে আনা দরকার। ফলে ওই ভদ্রলোক যে প্রপোজাল দিয়েছেন আমার খুব পছন্দ হয়েছে। জনগণের মধ্য থেকে যে এইরকম সুন্দর ভাবনা এবং প্রপোজাল এবং প্রেশার আকারে আসে, দলগুলো সেটা মানতে হয়তো বাধ্য হয়। আর
পরে এসে বলবো না আমি সংক্ষেপে পরে শেষ আপনার করবো? কাছে Okay, আসছি। thank আমি you. নাহিদ ভাইয়ের কাছে ছোট করে ওই প্রশ্নের উত্তরটা একটু নিতে চাইবো, সরকার এবং গণমাধ্যম একটা দলের প্রতি আসলে ঝুঁকে যাচ্ছে কেন? না ঢুকে যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে আপনি ধরেন আজকে যেটা বললো নাহিদ ইসলাম সাংবাদিকদের বললো যে ঢুকে যাচ্ছে, আসলে ঢুকে যাওয়ার বিষয়টা আমার কাছে নানানভাবে তথ্য আছে যে ধরেন সরকার মানে বিরোধী পক্ষ মানে দুই পক্ষ তো ধরেন বিএনপির পক্ষের সাথে ঝুঁকে আছে, আমার কাছে তথ্য আছে সাংবাদিক হিসাবে। তো আমি তো এটা ধরেন এটা হচ্ছে যে ধরেন ইলেকশন আসলে একটা জিনিস হয় কি যে ধরেন প্রতিপক্ষকে মানে ইয়ে করার জন্য মানে ব্যস্ত রাখার জন্য নানানভাবে করা হয়, আমার মনে হয় এরকম একটা অংশ। কারণ ঝুঁকে থাকে, কারণ এই সরকারে তো নাহিদ ইসলাম ছিলেন। আর আপনি মনে করছেন না যে না, আসলে এরকম আমি ঝুঁকে শেষ গেছে করি, বা আমি এই কিছু? সরকারে তো নাহিদ ইসলাম ছিলেন, এর বাইরে তো কিছু না। নাহিদ ইসলাম তো এখানে এনজয় করে আসছেন, তারপরে ইয়ে ছিলেন আসিফ মাহমুদ ভুইয়া ছিলেন, তো ওনারা তো ছিলেন, তো ওনাদের হাতেই তো সাজানো, এই মাহফুজ ছিলেন, ওনাদের হাতেই তো সাজানো, এবং ডক্টর ইউনূস ওনারাই নিয়ে আসছেন, ওনাদের হাতে সাজানো সব। আর বাইরে থেকে তো আমেরিকা থেকে বা লন্ডন থেকে তো তারা কোনো কিছু নিয়ে আসেন নাই, উনি তো একা আসছেন। তো আমার কথা হচ্ছে যে এটা বলার জন্য বলা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার ধরেন সমালোচনা এবং বিরোধিতা দুটো দুই বিষয়। আপনি সমালোচনা করতে পারেন, বিরোধিতা করলে কিন্তু দুই পার্ট হয়ে যায়। তো দেশ তো আর দুই পার্ট করে চললে হবে না, সমালোচনা তো করা যাবে। নাহিদ ইসলাম যেটা বলছে এটা সমালোচনা, এটা খুবই সমালোচনা পর্যায়ে পড়ে। প্রশাসনিক বিষয়টি নিয়েও তিনি বলেছেন যে প্রশাসনিক প্রোটোকল থেকে শুরু করে যেটি আচ্ছা, আসলে এখন বিএনপি হ্যাঁ, এই যে আমি পাচ্ছে। এই জায়গায় যাচ্ছিলাম যে ধরেন প্রোটোকল কাকে দিচ্ছে? একটা ব্যক্তিকে, কিন্তু যার জীবনের ঝুঁকি রয়েছে, এটা লোকাল এবং ইন্টারন্যাশনাল গণমাধ্যম এবং যারা বলতেছেন তারাও স্বীকার করেন যে তার জীবনের একটা ঝুঁকি রয়েছে। উনি আসার অনেক প্রক্রিয়ার পরে কিন্তু উনি দেশে এসেছেন এবং ওনার জীবনে একটা ঝুঁকি রয়েছে। কেন? ওনার মতো এরকম